আজকের এই দারুণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখেছেন কখনো? মানব জীবনের সবচেয়ে বড় হাতিয়ারটা কি? ভাষা। ভাষা ছাড়া কি আমরা এক মুহূর্ত চলতে পারি? কিন্তু এই ভাষা শেখানোর কাজটা ঠিক কতটা জটিল, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? শুধু তো কয়েকটা শব্দ মুখস্থ করা নয়, তাই না? এটা হলো নিজের চিন্তাগুলো শেয়ার করা, অনুভূতি প্রকাশ করা আর একে অপরের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার মূল উপায়। শিক্ষাবিদরা ঠিক কিভাবে এই ম্যাজিকটা ঘটান, ক্লাসরুমে কিভাবে তারা এই ভাষার বীজ বুনে দেন, আজ আমরা সেটাই একদম সহজভাবে বুঝে নেব। চলুন শুরু করা যাক। এখন প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, ভাষা শেখানোর সবচেয়ে ভালো বা বেস্ট উপায়টা আসলে কি? সত্যি বলতে এই প্রশ্নটাই হলো ভাষা শিক্ষার সবচেয়ে বড় ধাঁধা। মানে মানুষের মন আর ভাষার গঠন এতই জটিল যে কোনো একটা মাত্র জাদুকরী পদ্ধতি দিয়ে ভাষা শেখানো একেবারেই অসম্ভব। এই জটিল কাজটা সফলভাবে করতে হলে একজন শিক্ষকের ঝুলিতে নানা ধরনের টেকনিক বা পদ্ধতির পুরো একটা টুলকিট থাকতে হয়। তো এই ধাঁধাটা সমাধানের জন্য আজ আমরা একটা ছোট্ট রোডম্যাপ ফলো করব। প্রথমে আমরা ভাষা শিক্ষার তিনটি মূল দৃষ্টিভঙ্গি, কাঠামোগত, কার্যকরী এবং আন্তঃক্রিয়ামূলক দিক নিয়ে কথা বলবো। এরপর দেখব ড্রিল আর দলগত কাজের মধ্যে আসলে ফারাকটা কোথায়, এবং সবশেষে জানব আধুনিক শ্রেণীকক্ষে এই সব কিছুর একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য কিভাবে তৈরি করা হয়। ১ নম্বর পয়েন্টে আসা যাক, ভাষা শিক্ষার ধাঁধা এবং এর তিনটি মূল দৃষ্টিভঙ্গি। আধুনিক ভাষা শেখানোর পদ্ধতিগুলো মূলত আকাশ থেকে পড়েনি, এগুলো বড় বড় তিনজন ভাষাবিদের তিনটি দারুণ চিন্তাধারার উপর দাঁড়িয়ে আছে। এরা হলেন ব্রিউইংটন, যিনি কাঠামোর ওপর জোর দিয়েছেন, হ্যালিডে, যিনি ভাষার কাজের বা ফাংশনের উপর ফোকাস করেছেন, এবং ভাইগেটস্কি, যার মতে ভাষার মূল ভিত্তিটাই হল সামাজিক মিথস্ক্রিয়া। এই তিনজন মিলে যেন ভাষা শিক্ষার পুরো চেহারাই বদলে দিয়েছেন। চলুন শুরুতেই ২ নম্বর পয়েন্ট অর্থাৎ স্ট্রাকচারাল বা কাঠামোগত দৃষ্টিভঙ্গিটা একটু নেড়েচেড়ে দেখি। এটা আসলে কিভাবে আমাদের ভাষার ভিত মজবুত করে। এ প্রসঙ্গে মেনন আর প্যাটেল একটা চমৎকার কথা বলেছিলেন। তারা বলেছিলেন, শুধু গাদা গাদা শব্দ মুখস্থ করার চেয়ে বাক্য গঠনের কাঠামোর উপর দক্ষতা অর্জন করাটা অনেক বেশি জরুরি। মানে আপনি অনেক শব্দ জানেন, কিন্তু সেগুলো ঠিকমতো সাজাতে পারেন না, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? ব্রিউইংটনও ঠিক এই কথাটাই বলেছেন। এর মূল লক্ষ্যই হল আমাদের সঠিক এবং নির্ভুল বাক্য বলতে ও লিখতে শেখানো। ক্লাসরুমে এর প্রয়োগটা কিন্তু বেশ মজার। ধরুন শিক্ষক বললেন, দিস ইজ আ বুক। শিক্ষার্থীরা সাথে সাথে সমস্বরে বলে উঠল, দিস ইজ আ বুক। এরপর শিক্ষক হয়তো একটু বদলে জিজ্ঞেস করলেন, ইজ দিস আ বুক? এই যে বারবার শুনে শুনে বলার প্র্যাকটিস, একে বলা হয় ওরাল পদ্ধতি। এখানে বই পড়া বা খাতায় লেখার আগে কান দিয়ে শোনা আর মুখে বলার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। একদম সহজ বাক্য দিয়ে শুরু করে ধীরে ধীরে কঠিন বাক্যের দিকে যাওয়া হয়। এখন এর ভালো দিক আর খারাপ দিক দুটোই আছে। সুবিধা হলো এই পদ্ধতিতে ভাষার দারুণ একটা অভ্যেস তৈরি হয় আর বাক্যের গঠন একদম নিখুঁত হয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? একই জিনিস বারবার রোবটের মতো বলতে থাকলে খুব তাড়াতাড়ি বোরিং বা একঘেয়ে লাগতে শুরু করে। তাছাড়া কেউ যদি কবিতা লিখতে চায় বা ভাষার গভীরে গিয়ে সাহিত্য বুঝতে চায়, এই পদ্ধতি সেখানে খুব একটা কাজে আসে না। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের ৩ নম্বর পয়েন্টের আগমন, কার্যকরী দৃষ্টিভঙ্গি বা ফাংশনাল ভিউ। ভাষা তো শুধু নিয়মকানুন আর ব্যাকরণ নয়, এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা টুল। এই ব্যাপারটা আসলে দারুণ ইন্টারেস্টিং। ভাষাবিদ হ্যালিডে এখানে ফাংশন মানে কাজের সাথে নোশন বা ধারণাকে মিলিয়ে দিয়েছেন। মানে ধরুন আপনি কাউকে শুভেচ্ছা জানাবেন বা চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন, এগুলো হলো ফাংশন। আর এর সাথে যখন সময় বা জায়গার ধারণা যোগ করছেন, যেমন গত সপ্তাহে দেখা হয়েছিল, এটা হলো নোশন। এই দুটো মিলিয়েই তো আমাদের বাস্তব জীবনের কথাবার্তাগুলো তৈরি হয়, তাই না? ব্যাকরণকে বইয়ের পাতা থেকে বের করে সোজা আমাদের জীবনের সাথে জুড়ে দেওয়া হয়েছে এখানে। ক্লাসরুমে এটা কিভাবে কাজ করে? এখানে শিক্ষার্থীদের শুধু তোতা পাখির মতো বাক্য মুখস্থ করানো হয় না, বরং তাদের সামনে বাস্তব জীবনের সিনারিও বা পরিস্থিতি তুলে ধরা হয়। যেমন শিক্ষক হয়তো বললেন, ভাবুন তো আপনি স্টেশনে গেছেন, এখন ইংরেজিতে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন? অথবা রাস্তায় হারিয়ে গেলে অপরিচিত কাউকে কিভাবে দিক নির্দেশনা জিজ্ঞেস করবেন? এই পদ্ধতিটা ভাষা শিক্ষাকে অনেক বেশি জীবন্ত আর কার্যকরী করে তোলে। এর সবচেয়ে বড় গুণ হল এটা খুব ন্যাচারাল। শিক্ষার্থীরা বুঝতে পারে তারা কেন ভাষাটা শিখছে। কিন্তু শিক্ষকদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং, কারণ এত স্বাধীনভাবে কথা বললে মার্কস দেয়া বা গ্রেডিং করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, বাস্তব কথোপকথনের উপর এত বেশি জোর দেওয়ায় মাঝে মাঝে গ্রামার বা ব্যাকরণের নিয়মগুলো একটু আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ৪ নম্বর পয়েন্টে আমরা দেখব ভাষার আরেকটি দারুণ দিক,
আন্তঃক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি বা সহজ কথায় মানুষের সাথে মানুষের কানেকশন। বিখ্যাত মনোবিজ্ঞানী বাইগৎস্কি এখানে একটা যুগান্তকারী ধারণা দিয়েছেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নামটা শুনতে খটমট লাগলেও এর পেছনের আইডিয়াটা খুব সিম্পল। তিনি বলছেন, আমরা একা একা যতটা শিখতে পারি, সবার সাথে মিলেমিশে অন্য কারো সাহায্যে তার চেয়ে অনেক গুণ বেশি শিখতে পারি। অর্থাৎ ভাষা শেখার পুরো কেন্দ্রবিন্দুতেই আছে সামাজিক মেলামেশা। আমরা কথা বলি তো আমরা সমাজবদ্ধ জীব, তাই না? ক্লাসরুমে এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য ব্রুনার একটা চমৎকার কাঠামোর কথা বলেছেন, যার নাম স্ক্যাফোল্ডিং। অনেকটা বাড়ি বানানোর সময় বাঁশের মাচা দিয়ে যেভাবে সাপোর্ট দেওয়া হয়, ঠিক সেভাবেই। প্রথমে শিক্ষক একটা বাস্তব পরিস্থিতি তৈরি করে দেন। তারপর শিক্ষক বা সহপাঠীরা মিলে ধাপে ধাপে একে অপরকে সাহায্য করে। সবশেষে শিক্ষার্থীরা নিজেরাই জোড়ায় জোড়ায় বা দলে ভাগ হয়ে আইডিয়া শেয়ার করে আর আলোচনার মাধ্যমে ভাষার আসল অর্থটা নিজেরাই খুঁজে বের করে। এই পদ্ধতির সবচেয়ে বড় ম্যাজিক হল ক্লাসের স্টুডেন্টরা দারুণ এনার্জেটিক আর মোটিভেটেড থাকে, কারণ তারা শুধু ভাষাই শেখে না, এর পেছনের কালচারটাও বুঝতে পারে। তবে হ্যাঁ, এর একটা সীমাবদ্ধতাও আছে। ঠিক আগের পদ্ধতিটার মতোই এই পদ্ধতিতে কে কতটুকু শিখল সেটা গতানুগতিক পরীক্ষা দিয়ে মাপা বা পরিমাপ করাটা খুবই মুশকিল। চলুন ৫ নম্বর পয়েন্টে গিয়ে এই পদ্ধতিগুলোর একটা সরাসরি তুলনা করে দেখি। ক্লাসরুমে ড্রিল পদ্ধতি আর দলগত কাজের চিত্রটা পাশাপাশি রাখলে ঠিক কেমন দেখায়? পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে আছে কাঠামোগত পুনরাবৃত্তির ড্রিল, যেখানে ফোকাস থাকে শুধু সঠিক ব্যাকরণ বারবার আউড়ে একটা অভ্যাস তৈরি করার ওপর। এখানে নিজস্বতা প্রকাশের জায়গা খুব কম। আর অন্যদিকে আছে ইন্টারঅ্যাক্টিভ বা আন্তঃক্রিয়ামূলক দলগত কাজ, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই অ্যাক্টিভলি রোল প্লে বা ভূমিকাভিনয় করছে, নিজেদের চিন্তা শেয়ার করছে। একটা হলো নিয়মের নিগড় আর অন্যটা হলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়া। তাহলে উপায়? আমাদের ৬ নম্বর এবং শেষ পয়েন্টে আমরা দেখব আধুনিক শিক্ষকরা কিভাবে এই শুদ্ধতার সাথে যোগাযোগের একটা দারুণ ব্যালেন্স তৈরি করেন। সত্যি বলতে, কোনো একটা পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। ভাষার মতো একটা বড় বিষয়কে শুধু একটা দিক থেকে ব্যাখ্যা করা যায় না। একটা সফল ক্লাসরুমে এই তিনটিরই দরকার আছে। কাঠামোগত পদ্ধতি থেকে আমরা নিই ভাষার রূপ আর নিয়ম। কার্যকারী পদ্ধতি আমাদের শেখায় এই নিয়মের আসল উদ্দেশ্য বা অর্থ কী, আর আন্তঃক্রিয়ামূলক পদ্ধতি আমাদের দেয় সেই সামাজিক যোগসূত্র আর বিকাশের সুযোগ। আর এই তিনটি বিষয়কে একদম নিখুঁতভাবে একসাথে মিলিয়েই তৈরি হয়েছে আধুনিক কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা যোগাযোগমূলক ভাষা শিক্ষা পদ্ধতি। আজকের দিনে একজন স্মার্ট শিক্ষক ঠিক এটাই করেন। তিনি জানেন যে গ্রামার বা ব্যাকরণ জানাটা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সেই গ্রামারকে বাস্তব জীবনে সবার সাথে কথা বলার সময় ঠিকমতো ব্যবহার করতে পারা। এই পদ্ধতিটি নির্ভুলতা এবং সাবলীলতা উভয় দিক থেকেই শিক্ষার্থীদের প্রস্তুত করে। আলোচনার একেবারেই শেষে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ তো আমরা ভাষা শিক্ষার এতগুলো দিক সম্পর্কে জানলাম। এবার একবার চোখ বন্ধ করে নিজের স্কুল জীবনের কথা ভাবুন তো। আপনার ইংরেজি বা বাংলা ক্লাসের ঠিক কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো? সেখানে কি শুধুই নিয়মের পুনরাবৃত্তি ছিল, নাকি বাস্তব জীবনের কথাবার্তা এবং দলগত আলোচনারও সুযোগ ছিল? একটু ভেবে দেখবেন। এই চিন্তাটুকুই হয়তো ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে বুঝতে আমাদের আরও একটু সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।